সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমাদের এই অনুষ্ঠান হলেও আমরা মানি মার্কেট এবং পুঁজিবাজার দুটোকেই সমান গুরুত্ব দিই। দুটোর সমস্যা এবং সুবিধা ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করি যেসব সমস্যাগুলো বিদ্যমান, যেগুলো দূর করলে পুঁজিবাজার, বিশেষ করে পুঁজিবাজারের যে এখন যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করলে পুঁজিবাজারে আস্থা ফিরবে মানুষের এবং বিনিয়োগকারীরা পুঁজিবাজারে আসবে। সেই আশায় রেখেই আমরা আমাদের প্রত্যেক দিন অনুষ্ঠানটা সাজাই এবং সেগুলো নিয়ে আলোচনা করি, বিশেষজ্ঞ মতামত নেই। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক এম শাহজাহান মিনা, আছেন ডিএসসি সাবেক সহসভাপতি মিজানুর রহমান খান। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আসিফ। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এখন যদি আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে আলোচনা করি, স্বাভাবিকভাবেই আলোচনায় চলে আসে মানি মার্কেটের সাম্প্রতিক যে ঘটনাটা ঘটলো এবং গতকালকের অনেক পরিবর্তন আমরা দেখেছি। এই পরিবর্তনগুলো কিভাবে আপনি দেখছেন এবং এটা মানি মার্কেটে কতটুকু প্রভাব ফেলবে? কারণ আপনি জানেন যে 2010 সালের পর থেকে ক্যাপিটাল মার্কেট যতটা খারাপ হয়েছে তার চেয়ে মানি মার্কেটের অবস্থা এখন সবাই বলছে যে বেশি খারাপ। কারণ 2010-এর পরে কিন্তু এক একটা স্ক্যাম সামনে চলে এসেছে, যেটা পুঁজিবাজারে ছিল। ব্যাংকগুলো একবার টাকা তুলে নেওয়ার পরে পুঁজিবাজারে ফল করেছে, প্রাইস ফল করেছে, কিন্তু পুঁজিবাজারে এরকম কোনো বড় ধরনের দুর্নীতি আমরা দেখি না যেটা মানি মার্কেটে দেখছি। আসিফ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এই বিষয়টি আমার তো মনে হয় যে বর্তমানে আমাদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে এই পুঁজিবাজার এবং মুদ্রা বাজার, এটা আমাদের টোটাল যে আর্থিক বাজারের দুইটি অঙ্গ, অর্থাৎ একটি অঙ্গের দুটি হাত আমরা বলবো। এবং এই পুঁজিবাজারের সঙ্গে মুদ্রা বাজারের সম্পর্ক ঘনিষ্ঠভাবে জড়িত। তো এইখানে অর্থাৎ একটা যদি অ্যাফেক্টেড হয়, অন্য একটা অ্যাফেক্টেড হতেই হবে। তা আমরা যে জিনিসটা বহুদিন ধরে, এই কথাটা আমি এই স্টুডিওতে কিন্তু অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে এই পুঁজিবাজারের যে আপনি যেটা বললেন যে সেই 2010-এর কথা থেকে আমরা শুরু করতে হয়। এই 2010-এ আমাদের যে ধসটা হলো, সেখানে কিন্তু যে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, একটি বিষয়কে আমি সবসময় বেশি গুরুত্ব দিয়ে আসছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যদি ওই সময় ব্যাংকগুলির যে তাদের যে বিনিয়োগের লিমিট 10%-এর থেকে আরও অনেক বেশি হয়ে গিয়েছিল, সেটাকে ইমিডিয়েটলি তারা মানে অ্যাডজাস্ট করার কথা বলল, ব্যাংকের নির্বাহীদের ডেকে ডেকে কথা বলা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা, যেখানে বাংলাদেশ ব্যাংকের পরিষ্কার নির্দেশনা ছিল যে একটি ব্যাংক তার টোটাল লায়াবিলিটিজে 10%-এর বেশি বিনিয়োগ করতে পারবে না, তাহলে প্রশ্ন আসে তাহলে ওই সময় 35%-এ কেমনে তাদের বিনিয়োগটা গেল? অর্থাৎ ওই সময়টা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা, অর্থাৎ তদারকি যে ভূমিকাটা, এটা ছিল অত্যন্ত দুর্বল। এবং দুর্বল হওয়ার কারণেই কিন্তু ব্যাংকগুলি এই পরিমাণ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলো। পরবর্তীতে যে সিদ্ধান্তটা নেওয়া হলো, হঠাৎ করেই বলা হলো জানুয়ারি মাসের 30 তারিখের ভিতরে বা 15 তারিখের ভিতরে তোমাদের এগুলো বিক্রি করে তোমাদের বিনিয়োগ অ্যাডজাস্ট করতে হবে। তখন আমরা যেটা দেখলাম যে সমস্ত ব্যাংকগুলি তাদের শেয়ার বিক্রি করার যে প্রেশারটা আসলো, এবং সেই থেকে বাজারের ধসটা শুরু হলো। এবং শুরু হওয়ার পরে তো কত ঘটনা ঘটে গেছে সেগুলো আমরা সবাই দেখছি। এবং তারপরে যে আমরা চেষ্টা করছি, একটা তদন্ত কমিটি করা হলো, তদন্ত কমিটির পরে যে রিকমেন্ডেশনগুলি আসলো সেগুলি কিছু কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হলো। এখনও অনেক বড় বড় বিষয় কিন্তু এখনও সেখানে অ্যাড্রেস করা হয়নি। স্যার, এইখানে আমি একটু যদি অ্যাড করি, এই তদন্ত কমিটিটা যে হয়েছে সেখানে কিন্তু পুঁজিবাজারের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, যারা কথা বলতেন পুঁজিবাজার নিয়ে, বা আমরা যারা সাংবাদিকতা করি, যারা পুঁজিবাজারে নিয়ে কাজ করেছি, আমাদের সবারই ধারণা ছিল যে এখানে কেন্দ্রীয় ব্যাংকের যে ব্যর্থতা সেটি উঠে আসবে ব্যাংকগুলোর যে ব্যর্থতা, ব্যাংকগুলো যে অনিয়ম করেছে সেটা উঠে আসবে। কিন্তু আমরা সেগুলো দেখি নাই। আমরা দেখেছি কয়েকজন ব্যক্তিকে টার্গেট করে কে বেশি কেনাবেচা করেছে সেই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। এবং কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এখানে যে ব্যর্থ সেটি কিন্তু একদমই বাদ গেছে না। অর্থাৎ আমি ওই কথাটাই বলছি, কিন্তু অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু প্রথম থেকেই তাদের যে ভূমিকাটা ছিল, তদারকি যে ভূমিকাটা প্রথম থেকে তারা করেনি। 2008-09 যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হলো, তখন বাংলাদেশ ব্যাংক কিন্তু ঘুমিয়েছিল। অর্থাৎ তাদের যে লিমিট আছে সেই লিমিট অলরেডি ক্রস করে চলে গিয়েছি। বাজার যখন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন চলে গেছে তখন তাদের কানে পানি গিয়েছে।
অর্থাৎ এবং পানি যাওয়ার সাথে পরবর্তীতে সিদ্ধান্ত যেটা ভুল সিদ্ধান্ত যে ইমিডিয়েটলি এগুলো বিক্রি করে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ একসঙ্গে এইভাবে প্রেশার দিলে যে ব্যাংকগুলি, অর্থাৎ ব্যাংকেরও দায় দায়িত্ব তো অবশ্যই আছে, তাদেরকে বলা হলো 10%-এর বেশি তোমার বিনিয়োগ করবে, তারা কিন্তু ব্যাংক তো চাইবে, তারা প্রফিট করতে চাইবে, যেখানে তাহলে profit বেশি বাংলাদেশ হয় সেখানে ব্যাংকের ভূমিকাটা করবে। কি? বাংলাদেশ ব্যাংকের তো রেগুলেটর, তাকে তো সেটা রেগুলেট করতে হবে, সেই জায়গাটা বাংলাদেশ ব্যাংক ব্যর্থ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। পরবর্তীতে ব্যর্থতার ওই যে ব্যর্থতা, এটাকে যে কীভাবে মেকআপ দিতে হবে, মেকআপ দেওয়ার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলি না নিয়ে বরং উল্টা কাজ করা হয়। সেটা হচ্ছে কি, আমরা যেটা দেখেছি পরবর্তীতে বিনিয়োগের যে একটা মাত্রার কথা বলা হলো, এটা তোমরা মেনটেন করতে হবে, এবং সেটা করতে যে প্রত্যেকটা ব্যাংকে প্রতিদিন তাদেরকে নক করা হতো, আজকে তুমি কত টাকার শেয়ার বিক্রি করেছো, অর্থাৎ তোমাকে প্রতিদিন যদি রিপোর্ট দিত একটা ব্যাংকে সে বিনিয়োগ করবে, তাহলে ওই প্রতিদিন রিপোর্ট দিবে না, সে কাজ করবে, এবং এতে করে ব্যাংকগুলি তাদের বিনিয়োগ থেকে তাদের মুখ তারা ফিরিয়ে নিয়ে আসলো, যার ফল কিন্তু আমরা এখনও ভোগ করছি। আমরা বারবার বলছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পুঁজিবাজারে না আসলে পুঁজিবাজার স্বাভাবিক হবে না, কিন্তু পুঁজিবাজারে এই ব্যাংকগুলি যে ভূমিকা, তাদেরকে যে বিনিয়োগ বিমুখ যে পরিস্থিতি সৃষ্টি করেছে, এইটার ফল কিন্তু আমরা এখনও পেয়ে যাচ্ছি। আমরা দেখছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেখানে 3,000 কোটি টাকার ট্রেডিং হয়েছে, আজকে সেখানে মাত্র 300-350 কোটি টাকা ট্রেডিং হয়। আমার সময় তো আরো অনেক পেরিয়ে গেছে, 2.5 গুণ শেয়ার বেড়েছে, ওদিকে শেয়ারের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। সুতরাং এই যে, অর্থাৎ আমরা যদি বলি ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং কিন্তু আগে যেটা ছিল তার 10%ও নেই, এটা 5%-এ চলে আসছে। তো এটা তো বাংলাদেশের অর্থনীতির জন্য বা পুঁজিবাজারের জন্য একটা শুভ লক্ষণ নয়। জি স্যার, আপনার কাছে মিজান ভাই, কালকে একটা নির্বাচন হলো, আপনারা ভোট দিয়েছেন, নতুন পরিচালক আপনারা বেছেছেন একজনকে, রকিবুর রহমান, তাকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত। আশা করছি তার মাধ্যমে হয়তো পুঁজিবাজারে যে এখন আমরা যে বিষয়গুলো তুলে ধরছিলাম, যে রোড শো করা, নতুন বিনিয়োগকারীকে আকৃষ্ট করা, সেটি রকিবুর রহমানের নেতৃত্বে হবে বলে আমরা আশা করছি। তো এই গতকালকে সাবেক গভর্নর একটা কথা বলেছেন, যে দেশের স্বার্থে উনি পদত্যাগ করেছেন, এবং বাংলাদেশ ব্যাংকের যদি ভালো হয় উনি পদত্যাগ করলে সেই চিন্তা করেই উনি পদত্যাগ করেছেন। আমার প্রশ্নটা হলো যে আপনারা তো পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত, আপনারা 2010 সাল থেকে দেখেছেন যে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করছে পুঁজিবাজারকে, যার কাজ কিন্তু পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করা না। ব্যাংকগুলোর সম্পৃক্ততা যেহেতু পুঁজিবাজারে বেশি, সেই ব্যাংকগুলোকে এমনভাবে, স্যার যেটা বললেন, এমনভাবে চেপে ধরা হয়েছিল, এখনও ধরা হচ্ছে। তো তাহলে দেশের স্বার্থে উনি কাজ করেছেন কিভাবে? এটা কি ক্যাপিটাল মার্কেট যেখানে পথে বসেছে, তার ফল কিন্তু ব্যাংকগুলোও ভোগ করছে, ব্যাংকগুলোর অবস্থাও কিন্তু খারাপ। থ্যাংক ইউ হাসিব। আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি করেছে, অ্যাকচুয়ালি এই ক্যাপিটাল মার্কেট কিন্তু মনিটারি পলিসির মধ্যে কিন্তু আসে, কারণ তারা মনিটারি পলিসির মাধ্যমে ইনফ্লেশন কমায় ইনভেস্টমেন্টকে এনকারেজ করতে হবে, এটা কিন্তু একটা বড় তাদের কিন্তু মানে কর্মকাণ্ড হওয়া উচিত আর কি। কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মনিটারি পলিসিতে আপনার শুধু ব্যাংকগুলোকে ডাইরেক্ট টাকা সাপ্লাই দিলেই আপনার কিন্তু ইনভেস্টমেন্ট হবে না, যে যার অবস্থা এখন আপনি দেখছেন, যে পাবলিক মানি ডিপোজিট এখন কিন্তু তারা নিচ্ছেন না, কারণ তারা ইনভেস্টমেন্ট করতে পারতেছেন না। তো কাজেই পুঁজিবাজারের জন্য যে বাংলাদেশ ব্যাংকের পলিসি এক্সপোজার, সেই এক্সপোজারে কিন্তু অনেক আইটেম আছে, সেইখানেও কিন্তু তারা অনেক মানে টাইট দিয়েছে, যার কারণে পুঁজিবাজারে কোনো মানি আসতে পারছে না সঠিকভাবে, মানে প্রপার ওয়েতে। সেখানে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমি নিজেও 2-1টা মিটিংয়ে গিয়েছি, তারা এত মানে অ্যাডামেন্ট সব কিছুতে। আপনার যে এক্সপোজার থেকে কিছুদিন আগে অনেক চেষ্টা করার পর আর কি পেইড আপটা, সাবসিডিয়ারি পেইড আপটা আউট করা হলো, কিন্তু এখানে নন লিস্টেড অনেক কোম্পানিকেও এক্সপোজারের মধ্যে রাখা হয়েছে, যেটা ক্যাপিটাল মার্কেটের সাথে। মানে আপনি কি বলতে চাচ্ছেন যেভাবে যতভাবে এই বাজারকে মানে খারাপ করা যায় তার সব পন্থাই কেন্দ্রীয় ব্যাংক নিয়েছিল, সেটা তাদের পলিসিতে সেটাই হয়েছে আর কি, যার কারণে আপনি দেখেন বড় বড় ইনভেস্টমেন্ট এখন হচ্ছে না, কারণ বড় বড় ইনভেস্টমেন্ট
পুঁজিবাজার থেকে হতে হবে। তাহলে কি করতে হবে? পুঁজিবাজারকে একটা হেলদি অবস্থায় রাখতে হবে। সমস্ত বিশেষজ্ঞরা, ইভেন কি এখানে স্যার আছেন, উনিও বলবেন যে সমস্ত ইকোনমিস্টরা তারা সবাই বলছেন আমাদের কিন্তু বড় বড় ইনভেস্টমেন্ট হচ্ছে না, তার বড় অংশ কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে আসতে হবে। সেই জায়গাটায় সেইখানে আপনার বাংলাদেশ ব্যাংককে একটা নমনীয় কিংবা ফাইন টিউনিং করতে হবে। তা আমার মনে হয় গতকালকের যে ঘটনা, মানে সেটা হয়তো 33 লক্ষ বিনিয়োগকারী এখানে তাদের মানে কান্না, তারা কিন্তু আপনি দেখেন কালকে কিন্তু মতিঝিলে মিছিল হয়েছে, মতিঝিলে মিছিল হয়েছে। তারা আশা করছে যে হয়তো পুঁজিবাজারের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট হবে। এবং আমি আশা করব মানে রেগুলেটররা এখন নতুন যে নেতৃত্ব আসবেন বাংলাদেশ ব্যাংকের, তাদের সাথে আলাপ আলোচনা করে মনিটারি পলিসিতে কিছুটা ছাড় পেলে হয়তো এখানে মানি আসবে। কারণ মার্কেটের যেই অবস্থা, আপনাকে এখানে আস্থার জায়গাটা যদি তৈরি করতে হয় তাহলে মানি ফ্লো করতে হবে। জি মিজান ভাই যে কথাটি বললেন তার সূত্র ধরেই বলতে চাই যে নতুন পরিবর্তন। স্যার আমরা দেখেছি যে গতকালকে দুজন ডেপুটি গভর্নরকেও বরখাস্ত করা হয়েছে, কিন্তু সবাই এটা দৃশ্যমান এত বছর ধরে ছিল যেটা কেন্দ্রীয় ব্যাংক গভর্নর এবং একজন ডেপুটি গভর্নর চালাচ্ছেন, তাকে কিন্তু কোনো ব্যাপারই কিছু করা হয় নাই। আমরা নামটা নাই বলি, সবাই জানে বাংলাদেশের, আমার মনে হয় যারা সচেতন তারা সবাই জানে যে কে কেন্দ্রীয় ব্যাংক চালাতেন, কোন গভর্নরের সাথে কোন ডেপুটি গভর্নর, তাকে কিন্তু কিছুই বলা হয় না। এবং ক্যাপিটাল মার্কেটের মিজান ভাই যে কথাগুলো বললেন, আমরা যতদূর জানি যে ওই গভর্নরের এই সব পলিসিগুলো ওই ডেপুটি গভর্নরের হাতে নেয়া। হাসিব, এটা তো আসলে এমন একটা বিষয় যে এটা ভিতরে আমরা গত কয়েক বছরে যে জিনিসটা দেখেছি, এই পুঁজিবাজার সংক্রান্তে বাংলাদেশ ব্যাংকের অ্যাটিটিউডটা আমরা দেখেছি যে সবসময় যে বাংলাদেশ ব্যাংক তারা বলে যাচ্ছে, বিভিন্ন কর্মকর্তা আপনি যাদেরকে ইন্ডিকেট করেছেন তাদের সঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হয়েছে, তারা কিন্তু এই একইভাবে বলেছে যে না, বাংলাদেশ ব্যাংক এই পুঁজিবাজার নিয়ে করার কিছু নেই এবং এই পুঁজিবাজারে আসলে কোনো ভূমিকাই নেই। এই যে একটা রং কনসেপ্ট বা রং পারসেপশন, দীর্ঘদিন ধরে এই পারসেপশনটা কিন্তু চলে আসছিল এবং সেইখানে এই গভর্নর সাহেব বা ডেপুটি গভর্নর আরও যারা আছেন বা যারা নীতি নির্ধারণী সিদ্ধান্তে থাকে, তাদের অ্যাটিটিউড কিন্তু আমরা ওইরকমই দেখেছি। তারা কিন্তু আসলে পুঁজিবাজার বান্ধব যা একটা সিদ্ধান্ত নিতে হবে এরকম অ্যাটিটিউড কিন্তু আমরা দেখিনি। যে কথাটা আমি কিন্তু আগে বহুবার বলেছি যে আমি বাংলাদেশ ব্যাংকের পুঁজিবাজার সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাটিটিউডটা সবসময় নেতিবাচক, এটা কখনো ইতিবাচক না। এটা তো একেবারেই হওয়া উচিত নাই। এখন আপনি যে কথা বললেন যে হ্যাঁ কিছু পরিবর্তন আসছে, আমার মনে হয় যে সমস্ত বিনিয়োগকারী এই বিষয়গুলি লক্ষ্য করেছেন, উনি যে কথা বললেন আমি জানি না এটা মানে কিভাবে হয়েছে, বিনিয়োগকারীরা খুব খুশি হয়েছে, মিছিল করেছে, এটা তো নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটা তারা দেখেছে বাংলাদেশ ব্যাংক কখনো তাদের পক্ষে কাজ করেনি। তা আমরা যেটা আশা করছি, এই যে আপনি যে পদত্যাগের কথাই বলেন অথবা তাদেরকে অব্যাহতি দেওয়ার কথা বলেন, এটা তো আসলে সরকারের সিদ্ধান্ত। সরকারকে বুঝতে হবে কাকে ওখানে রাখলে ভালো হবে, কাকে ওখান থেকে বাদ দিলে ভালো হবে, এটা সরকারের একটা সিদ্ধান্ত হতে হবে। আর তার আগে আমরা যে কথাগুলি বিভিন্ন সময় শুনি, এগুলি একটু তথ্য নিয়ে, অর্থাৎ কারা কারা পুঁজিবাজারের। আমরা এই জায়গায় ফিরবো, আমাদের সাথে রকিব ভাই যোগ দিয়েছেন। রকিব ভাই, আপনাকে অভিনন্দন, আপনি কালকে নির্বাচিত হয়েছেন। মার্কেট ওয়াচের পক্ষ থেকে, এনটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই এবং আশা করছি যে আপনার মাধ্যমে পুঁজিবাজারের যে এখন সমস্যা ক্রান্তিকাল চলছে সেটি দূর হবে। বিশেষ করে দুই স্টক এক্সচেঞ্জ যে নিশ্চুপ হয়ে আছে, আপনার হাত ধরে সেখান থেকে রোড শো করবে, বিভিন্ন জায়গায় যাবে। রকিব ভাই, আপনি যদি এ ব্যাপারে কিছু বলেন। আমি হাসি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে এনটিভি মার্কেট ওয়াচ প্রোগ্রামটাকে আমি অভিনন্দন জানাই, কারণ এই মার্কেট ওয়াচ প্রোগ্রামের মাধ্যমে বিনিয়োগকারী অনেক কিছু জানতে পারছেন, সুবিধা অসুবিধা, এবং তারা তাদের বক্তব্য দিতে পারছে। এটা পুঁজিবাজারকে গতিশীল করার জন্য অনেক বেশি সাহায্য করতেছে। আমি আজকে পরিচালনা পরিষদে আপনাদের দোয়ায় আমি নির্বাচিত হয়েছি। আমার প্রিয় মেম্বারেরা, সদস্যরা আমাকে নির্বাচিত করেছেন এই প্রত্যাশা হলো তাদের একটাই, যে বাজারকে গতিশীল করতে হবে। তো বাজারকে গতিশীল করতে হলে আমাদেরকে বাজারের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং যেগুলো আমরা অলরেডি করে ফেলেছি, এই আইডেন্টিফাই করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা বাজারকে স্টেবিলাইজ করার জন্য আমরা চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব।
আর আমি 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 যে কথাটা বলতে চাই যে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসিতে আপনার মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট দুইটা দিক, এবং ইনশাআল্লাহ ক্যাপিটাল মার্কেটকে গুরুত্ব দিতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্বে আসছেন তারা এই বিষয়টা অত্যন্ত ভালোভাবে দেখবেন, এবং তাদের সহযোগিতায় আমরা একটা স্থিতিশীল, জবাবদিহিমূলক এবং গতিশীল পুঁজিবাজার পাবো ইনশাআল্লাহ। জি রকিব ভাই, আপনার কাছে আরেকটি চাওয়া, যেটি হচ্ছে আপনিও অনেক আলোচনা করেছেন এই অনুষ্ঠানের সাথে, আপনিও সম্পৃক্ত, সেটি হচ্ছে যে এই ঢাকা স্টক এক্সচেঞ্জের অতি মাত্রায় মনিটরিং এবং বিশেষ করে খারাপ বাজারে যে নেতিবাচক অ্যাটিটিউড ডিএসসির, সেটি আপনার মাধ্যমে আসলে বন্ধ হবে এমনটাই আশা করছেন লাখ লাখ বিনিয়োগকারী। আমি বুঝতে পেরেছি হাসিব, আমি আপনাকে আপনার মাধ্যমে সকল বিনিয়োগকারীকে, সকল ইনভেস্টরকে ইস্যুর করতে চাই অযাচিত ভাবে যাতে কেউ হ্যারাসমেন্ট না হয়, অযাচিত ভাবে যাতে ইন্টারভেনশন না হয়। একটা মার্কেটকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। আবার স্বাভাবিকভাবে পলিসি এবং আইন কানুনকেও সঠিকভাবে চলতে দেওয়া উচিত, মনিটরিং এবং সার্ভিলেন্সকে স্ট্রং রাখা উচিত। আমি মনে করি যদি উদ্দেশ্যভাবে কেউ বাজারকে বারবার ইন্টারভেনশন করে বাজার ক্ষতিগ্রস্ত করে, সেটাকে ইনশাআল্লাহ আমরা আইডেন্টিফাই করবো, আইডেন্টিফাই করে আমরা সঠিক পথে অগ্রসর হবো ইনশাআল্লাহ। এটা আপনাকে শিওর করতে পারি। রকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আগামী সপ্তাহে আবার আপনি এই অনুষ্ঠানে আসবেন, আপনি বিনিয়োগকারীদের সমস্যাগুলো তুলে ধরবেন যেমনটি আগে ধরেছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি ছিল ওই যে বিষয়ে আমরা বলছিলাম সেটা হচ্ছে যে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বা যারা পদত্যাগ করেছেন বলে আমরা পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় জানতে পারছি, এতে আমার কাছে জিনিসটা মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একটা নতুন ম্যানেজমেন্ট আসতেছে। এখন যারা নতুন আসবেন তাদেরকেও কিন্তু বিষয়টা বুঝতে হবে যে বাংলাদেশের এই আর্থিক বাজারের এই পুঁজিবাজার এবং মুদ্রা বাজার এটা পারস্পরিকভাবে সম্পর্কিত, একটার সঙ্গে আরেকটা নির্ভর করে। সুতরাং এখানে যে সিদ্ধান্তগুলি নিবে অবশ্যই তাদের উচিত হবে এই এতদিন ধরে বাংলাদেশ ব্যাংকের যে নেতিবাচক যে একটা অ্যাটিটিউড ছিল পুঁজিবাজার সম্পর্কে, এটা দূরীভূত হবে এবং যারা নতুন আসবেন তারা এটাকে নতুন করে কিভাবে এই সিদ্ধান্তগুলি, এই মনিটারি পলিসি বা ইভেন পুঁজিবাজার সংক্রান্ত যে সিদ্ধান্তগুলি কিভাবে বাজারের পক্ষে যায়, বিনিয়োগকারীদের পক্ষে যায়। তার কারণ আমাদের যে উনি একটু আগে বললেন 33 লাখ বিনিয়োগকারী ছিল, আমি জানি না এখন কয় লাখ বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করছে। 33 লাখই আছে, কিন্তু ওটা তো এটা তো কাগজে কলমে আছে, কিন্তু রিয়েল পার্টিসিপেন্ট যারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট আমার মনে হয় অনেক কম আছে। সুতরাং এদেরকে আবার বাজারে আনতে হবে, এবং বাজারে আনার জন্য এই বাংলাদেশ ব্যাংকের যে একটা পরিবর্তনটা আপনি যে প্রশ্নটা তুলেছিলেন, এই পরিবর্তনটা আমার মনে হয় বিনিয়োগকারীরা একটু পজিটিভলি দেখবে এবং তাদের ভিতরে একটা আস্থা ফিরে আসবে। মিজান ভাই, আপনার কাছে আসবো একটি আজানের বিরতি নিয়ে। আপনার কাছে জানবো যে এই বিনিয়োগকারীরা এখন যে আশা করছেন সেটি কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা কি হওয়া উচিত। মিজান ভাই, যে জায়গায় আমি প্রশ্নটি করতে চেয়েছিলাম যে এই এখন কেন্দ্রীয় ব্যাংকের যে পরিবর্তন, ঢাকা স্টক এক্সচেঞ্জেও নতুন আপনাদের প্রিয় রকিব ভাই জয়েন করলেন। এখন যে জিনিসটা হচ্ছে, যে সমস্যাগুলো ছিল বাজারে, পুঁজিবাজার ভালো হওয়ার কথা, কারণ সব কিছু পজিটিভ, তারপরও ভালো হচ্ছিল না, কোনো জায়গায় ফাইন টিউনিং দরকার। সেই জায়গাটা কি আপনারা ফাইন্ড আউট করে সেটি সমাধান করতে পারবেন? বিনিয়োগকারীরা যে বলছেন, আপনারা প্রতিনিয়তই বলছেন এখনই পারফেক্ট টাইম বিনিয়োগ করার, এইটা কি শেষ হবে কিনা? থ্যাংক ইউ হাসিব। আসলে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তনটা এটা একটা অন্য ইস্যু, এইটা আমাদের ব্যাপার না। কারণ এখানে একটা চুরির ঘটনা বা হ্যাকিংয়ের ঘটনা, এখান থেকে মানে রিজার্ভে টাকা খোয়া গেছে। এখন এক্স্যাক্টলি কত টাকা গেছে এখানে একটা ইনকোয়ারি টিম করা হয়েছে, তারা তদন্ত করে দেখবেন যে অ্যাকচুয়ালি কি ঘটনা হয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, এইটা কি শুধু চুরির ঘটনাই, না হলে এই গত 5-7 বছরে যে ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খলা সেটিরই প্রতিফলন কিনা, নাকি শুধু চুরির ঘটনা? এখন এটা ইনকোয়ারি করে তারা বলতে পারবেন, কারণ আমরা তো এই ব্যাপারে বিশেষজ্ঞ না। এটা মানে সরকারের একটা ভাবমূর্তির বিষয়, দেশের ভাবমূর্তির বিষয়, সেই কারণে গভর্নমেন্ট এটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় এই জন্য আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে পারি যে তারা এটা বের করবেন যে ঘটনাটা কি হয়েছে। এখানে আপনি দেখেন, এটা কিন্তু একটা রেকর্ড ইতিহাস যে একটা অর্গানাইজেশনের টপ ম্যানেজমেন্টে এইভাবে পরিবর্তন, কেউ ওএসডি হয়েছে, একজন সচিব ওএসডি হয়েছেন, গভর্নর পদত্যাগ করেছেন, ডেপুটি গভর্নর 2 জন, এবং আরও সম্ভবত ইডি 2 জন,
এবং মহাপরিচালক 2 জন চাকরি গেছেন। সুতরাং এটা একটা বড় ইস্যু এবং সেনসিটিভ বিষয়। এ ব্যাপারে তদন্ত হবে, তদন্ত হলে আমরা জানতে পারবো। আমরা ক্যাপিটাল মার্কেটের মানুষ, আসলে ক্যাপিটাল মার্কেটের জন্য আমরা কাজ করছি। তো এখন ক্যাপিটাল মার্কেটের 2010 থেকে এই আজ পর্যন্ত 6 বছরে মানে মার্কেট কিন্তু দাঁড়াচ্ছে না, মার্কেট তলানিতেই যাচ্ছে। এখন এখানে যেসব বড় বড় প্রবলেম ছিল, আপনি জানেন 12 থেকে 15,000 কোটি টাকা ইকুইটি মাইনাস, এখন এইগুলির উপরে আবার ইন্টারেস্ট হচ্ছে। এইগুলি বড় প্রবলেম, এগুলি সলভ করতে হবে, এগুলি আইডেন্টিফাইড প্রবলেম। এখানে মানি সাপ্লাই হতে হবে, মানুষের রাস্তাটা বাড়ানোর জন্য। এখানে সারা দুনিয়া, আপনি আমেরিকাতে দেখেন, চায়নায় দেখেন, যখন মার্কেট ক্র্যাশ করে তখন সেন্ট্রাল ব্যাংক কিংবা রিজার্ভ ব্যাংক কিংবা গভর্নমেন্ট আগায় আসে, ওই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সেখানে আসলে শেয়ার বাই করা হয়, অর্থাৎ ইনডাইরেক্টলি মানি সাপ্লাই দেওয়া হয়। তারপরে একটা জায়গায় যখন স্টেবল হবে, এই টাকা আবার ফেরত নেওয়া যাইতে পারে গভর্নমেন্ট। সেন্ট্রাল ব্যাংকও একটা স্কিমের মাধ্যমে, আমি আগেও বলেছি 12-15 হাজার কোটি টাকা, এটা মাত্র $200 কোটি সমপরিমাণ। 16,000 কোটি টাকা হলে $200 কোটি। সেই টাকাটা একটা স্কিমের মাধ্যমে যদি ইনস্টিটিউশনগুলোতে সফট মানে লোনে মানে এই টাকাগুলি ফেরত যাবে, সেখানে একটা স্কিম করে যদি ইকুইটি মাইনাস যেগুলো আছে সেগুলো যদি লেভেল করা হয়, তাহলে মার্কেটে একটা গতি আসতে পারে। আপনি দেখেন, আপনার বিনিয়োগকারীর আস্থা আসবে না, আস্তে আস্তে বিনিয়োগকারী শূন্য হয়ে যাচ্ছে। আমাদের ব্রোকার হাউসগুলো, আমি একটা ডাটা দিচ্ছি, প্রায় 2-3 হাজার এমপ্লয়িজ মানে ছাঁটাই হয়েছে, এবং তারা সবাই গ্র্যাজুয়েট, মাস্টার্স, MBA, BBS, CA এই ধরনের। স্কেলিটন হয়ে যাচ্ছে ব্রোকার হাউসগুলো, যেখানে 3, 4, 5টা ব্রাঞ্চ ছিল, 2,000-5,000 স্কোয়ার ফিটের অফিস ছিল, সেখানে 1,000-1,200-500 স্কোয়ার ফিটে চলে আসছে। সেই সাবেক আমলে আপনার 96-এর আগে যেই অবস্থায় ছিল, ব্রোকাররা এখন সেই অবস্থায় যাচ্ছে। অনেকে প্রপার্টি বিক্রি করতে পারছে না এখন। আপনি জানেন রিয়েল স্টেটের কত খারাপ অবস্থা, এবং ইট ইজ ডিউ টু মেইনলি, ইট ইজ আইডেন্টিফাইড যে এটা ক্যাপিটাল মার্কেটের এই অবস্থার জন্য। কাজে একটা বড় 2টা সেক্টরকে বাদ দিয়ে গভর্নমেন্টের আপনার জিডিপি গ্রোথ আপনার স্টেবল আছে 6-6.5 এরকম থাকতেছে, ওয়াই নট 7, 7.5, 8। এগুলি করার জন্য আপনার ক্যাপিটাল মার্কেট অবশ্যই শক্তিশালী, হেলদি হতে হবে, রিয়েল স্টেট মার্কেট হেলদি হতে হবে। তো সেইখানে মানিটারি পলিসি চেঞ্জের মাধ্যমে ও টাকা আসতে পারে, কারণ এক্সপোজারে আপনার অনেকগুলো আইটেম আছে। বিজন ভাই, সেই আইটেমগুলো বাদ দেওয়ার জন্য পলিসির আপনি বললেন, রকিব ভাইও যে কথাটা বললেন, মনিটারি পলিসির মাধ্যমে একটা পরিবর্তন বা পুঁজিবাজার সহায়ক। আমরা মনিটারি পলিসি তো বছরে 2 বার হয়, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তো ব্যাংকের এমডিদের প্রতিদিনই চিঠি দেন যে তোমার পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত তোমার কত টাকা, তার তথ্য তুমি প্রতিদিনই দাও। তাহলে মনিটারি পলিসি বছরে 2 বার হলে ওইটা বেশি এফেক্ট করছে, নাকি প্রতিদিন একটা ভীতি তৈরি না? হচ্ছে? এটা একটা এখন একটা রিল্যাক্স করেছে, অনেকটা নমনীয় হয়েছে। তো আমরা আশা করব আর কি, নতুন নেতৃত্ব বাংলাদেশ ব্যাংকে আসলে, যারা সংশ্লিষ্ট আছেন, ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট রেগুলেটর, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারা নেগোশিয়েট করে হয়তো এগুলি করতে পারবে, আমরা আশা করি আর কি। জি স্যার, আমি মিজান ভাইয়ের একটা পয়েন্ট ধরতে চাই, যে উনি বললেন 1600 কোটি টাকা, 1600 কোটি টাকা যদি একটি স্কিমের মাধ্যমে দেওয়া হয়, যেভাবেই দেওয়া হোক, এখানে কেন্দ্রীয় ব্যাংক সম্পৃক্ত থাকবে। তো কেন্দ্রীয় ব্যাংকের আমরা যেটা জানি বা জানতে পেরেছি, এটা সবাই জানে যে কেন্দ্রীয় ব্যাংকের একটা মনোভাব ছিল পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত থাকলে ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাবে। তো ব্যাংকে বাঁচানোর জন্য পুঁজিবাজারের থেকে সবাইকে তুলে নেওয়া হয়েছে, এরকম কথা কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার প্রধানদের জানানো হয়েছে, আমরা যেটা জেনেছি এর আগেও। কিন্তু সরকার থেকে কিন্তু মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেটকে দুইটাকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যার বিভিন্ন কারণে দেখতে পাই যে 2010-এর পরে তারা কিন্তু ঠিক ছিল, কিন্তু এইখানে যারা নিচের যারা আছেন, যারা পলিসিগুলো তৈরি করে সরকারকে দেন, তাদের মধ্যে সমস্যা ছিল। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি এখানে নেতিবাচক থাকে, তাহলে 1600 কোটি টাকা আসলে কিভাবে আসবে? কারণ সরকারকে তো বুঝতে হবে যে এই টাকা ফেরত যাবে আবার। হাসিব, এটাই আসলে 16,000 এই পয়েন্টটাই কিন্তু আমি অনেক দিন ধরে কথা বলে যাচ্ছি। একদিকে আমাদের ব্যাংকগুলিতে প্রচুর পরিমাণ অলস টাকা পড়ে আছে, তারা যে ডিপোজিট নিয়েছে তাদের ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু এই টাকা বিনিয়োগ করতে পারছে না, অর্থাৎ অনেক টাকা কিন্তু আইডল পড়ে আছে।
এখন আপনি এই টাকাগুলিকে পুঁজিবাজারে কিভাবে নিয়ে আসা যায় সেটা একটা প্রক্রিয়া হিসেবে উনি বলছেন একটা স্কিমের মাধ্যমে, এবং সেইখানেই বাংলাদেশ ব্যাংকের ভূমিকা হতে হবে পজিটিভ। অর্থাৎ আমরা আশা করছি নতুন যে ম্যানেজমেন্ট হবে এরা হয়তো তখন এই বিষয়টা চিন্তা ভাবনা করবেন। অর্থাৎ এখানে যে আইডল টাকাটা পড়ে আছে এই টাকাটাকে পুঁজিবাজারে আনতে হলে একটা স্কিমের মাধ্যমে 16,000 কোটি টাকা 1600 কোটি টাকা 16,000 কোটি টাকা বললেন। এটা এখন কিন্তু আমার ব্যাংকে পড়ে আছে 1,20,000 কোটি টাকা আইডল পড়ে আছে। ওই টাকাটা আমি এখানে ইজিলি নিয়ে আসতে পারি, এবং সেইখানে যে কাজটি করতে হবে বাংলাদেশ ব্যাংকের আগের যে মনোভাবটা ছিল সেটা পরিবর্তন করে এদের বল না এই টাকাটা আমরা এখন পুঁজিবাজারে নিয়ে আসবো। যেমনটি যেটা যেটা ইফেক্টিভ হয়নি, বাংলাদেশ ব্যাংক যে 900 কোটি টাকার একটা অনুদান দিল, তো অনুদান ঠিক না, এটাকে রিফাইন্যান্সিং আমরা বলবো। এখন এই 900 কোটি টাকা কিন্তু ওইভাবে ইউটিলাইজ হয়নি, সেখানে নানা ধরনের কমপ্লিকেশন ছিল, এখন সবগুলো হয়নি। ওই কমপ্লিকেশন দূর করতে হবে, দূর করে আপাতত উনি যেটা বলেন হয়তো অত টাকা না, আপাতত কিছু টাকা এখান থেকে এনে ক্যাপিটাল মার্কেটে ইনজেক্ট করতে হবে, এবং সেই টাকা যখন আসবে সেখানে প্রাতিষ্ঠানিক যারা বিনিয়োগকারী তারাও সুবিধা পাবে, এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে যারা ঋণ নিয়ে বাজারে বিনিয়োগ করবে তারাও সুবিধাটা কিন্তু পাবে। এখানে নতুন করে ফান্ড আনার দরকার কি, যে এই নিয়মটা যেটা আছে পেইড আপে 25%, সেখানে এই যে নন লিস্টেড কোম্পানিগুলো অ্যাড করা হয়েছে, কেউ যদি বাইরে একটা রেমিটেন্সের জন্য একটা এক্সচেঞ্জ খুলে সেইটাও এখানে অ্যাড করা হয়েছে। তো এই বিষয়গুলো বাদ দিলে তো ওই বিষয়গুলো তো আছে, এইগুলো বাদ দিলে তো অনেক টাকা পুঁজিবাজারে চলে আসে। সেই টাকা চলে আসে, কিন্তু ওই কথাই বলা হচ্ছে যে ওই টাকাগুলি এখন এখানে আনার জন্য বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বসে একটা পলিসি ঠিক করতে হবে, যে পলিসি ইজিলি টাকাগুলো এখানে নিয়ে আসা যায়। অর্থাৎ উনি যেটা বললেন আমরা যদি আগামী 4-5 বছরের জন্য লোন হিসেবে টাকাটা এখানে নিয়ে আসি, এবং সেই লোনটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আমরা যদি আমাদের বিনিয়োগকারীদের কাছে পৌঁছাতে পারি, এবং এই টাকা আস্তে আস্তে আগামী 5 বছরের ভিতরে টাকাটা ফেরত দেওয়া হবে, তাহলে হচ্ছে কি আমার একদিকে আইডিয়াল টাকা পড়ে থাকছে না, ওই টাকাটা পুঁজিবাজারে চলে আসছে, সেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারছে, আবার ক্ষুদ্র বিনিয়োগকারী বা ইন্ডিভিজুয়াল বিনিয়োগ তারাও বিনিয়োগ করতে পারছে, তখন বাজার স্বাভাবিক হবেই। এর কোনো অর্থাৎ এখন বাজারের যে অবস্থা আমরা দেখছি ব্যাংকগুলির শেয়ার ইট ইজ ভেরি ক্লোজ টু পার ভ্যালু, কিন্তু ব্যাংকের শেয়ার এরকম থাকার কথা ছিল না। অর্থাৎ তারা এতদিন ব্যবসা করতে পারেনি, তাই তারা ডিভিডেন্ড দিতে পারছে না। সে টাকা আইডেল ফেলে রেখে এই দেশের পুঁজিবাজারকে অথবা এই দেশের আর্থিক বাজারকে, অর্থাৎ সার্বিক যে আমাদের যে জাতীয় অর্থনৈতিক পরিস্থিতি এটাকে উন্নয়ন করা সম্ভব হবে না। এই জন্য এই জিনিসটা বুঝতে হবে। তা আমরা আশা করছি বাংলাদেশ ব্যাংকে যারা পুরনো লোকজন যারা ছিলেন তাদের এই ব্যাপারে নেগেটিভ অ্যাটিটিউড ছিল, আমরা আশা করছি নতুন যারা আসবে তাদের এই ব্যাপারে একটা পজিটিভ অ্যাটিটিউড নিতে হবে। আপনি এই জায়গায় যদি আমি আপনার কাছে জানতে চাই যে পজিটিভ মনোভাব চাইলে কি নেওয়া সম্ভব কেন্দ্রীয় ব্যাংকে, কারণ কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ এর প্রেসক্রিপশন ফলো করে, তো সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক চাই যে এখানে কয়েকজন ব্যক্তি পরিবর্তন হলেই এখানে আইএমএফ যেটা আমাদের বলেছে ওই যে ক্যাপিটালের এখন 25% নিয়ে আসছে, এখানে তাদের একটা ভূমিকা ছিল, সেই 25% এখন বিনিয়োগ হচ্ছে না, এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমি যে কথাটা বলছি টাকাগুলো আইডল পড়ে আছে, ওই টাকাগুলি এদেরকে ঋণ হিসেবে দিয়ে দিক। ঋণ হিসেবে দিলে তো কোনো অসুবিধা নেই, অর্থাৎ সেই টাকা ঋণ হিসেবে দিলে তখন সেটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের বাইরে রাখলি, বাইরে ওই স্কিমটাকে বাইরে রেখে ওই স্কিমটাকে বাইরে রেখে টাকাটা এখানে নিয়ে আসুক, তাহলে কিন্তু স্বাভাবিক প্রবাহ সৃষ্টি হবে। দর্শক কে আছেন, আপনার প্রশ্নটি বলুন। ও জি, আমি রাকিব, ঢাকা ইউনিভার্সিটি থেকে বলছি, শাহজাহান মিনা স্যারের স্টুডেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টে। জি বলুন। স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে গতকালকে আতিউর রহমান স্যারের পদত্যাগের পরে পুঁজিবাজারে যে একটা খুশি, মানে সবাই এর প্রভাবটা কি, সবাই অনেক খুশি মনে হচ্ছে, মিছিল করলো, এটা একটু জানতে চাচ্ছিলাম শাহজাহান মিনা স্যারের কাছে। জি দর্শক ধন্যবাদ, আপনি স্যারের স্টুডেন্ট, এটা হলো একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। আসলে এটা তো আমার মনে হয় যে আমার ছাত্র যে প্রশ্নটি করলো সেটা তো আসলে, এবং আমরাও যেটা লক্ষ্য করেছি উনিও উল্লেখ করলেন যে আসলে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি বিনিয়োগকারীদের একটা এরকম মনোভাব ছিল যে তার কারণেই পুঁজিবাজারটা স্বাভাবিক হচ্ছে না। এখন যে কারণে কিন্তু এরকম একটা আমরা মিছিল দেখতে পেয়েছি, বা তাদের খুশির যে একটা বহিঃপ্রকাশ সেটা আমরা দেখতে পেয়েছি, মিষ্টিও নাকি বিতরণ হয়েছে। যা হোক, অর্থাৎ এটা কিসের জন্য হয়েছে? বিকজ তারা ফিল করেছে যে
এখন নতুন করে যে লোকটি আসবে সে হয়তো পুঁজিবাজার বান্ধব হবে এবং পুঁজিবাজারের জন্য কিছু পজিটিভ কিছু সিদ্ধান্ত নিবে, যে সিদ্ধান্তে পুঁজিবাজারটা স্বাভাবিক হয়ে আসবে। জি মিজান ভাই, এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য ক্যাপিটাল মার্কেট থেকে দূরে রাখা হয়েছে। আইএমএফের প্রেসক্রিপশন ফলো করতে যে লাইবিলিটিস থেকে পেইড আপের নিয়ে আসা হয়েছে, তারপরে এই 25% যে পেইড আপের সেখানেও অনেক মানে অযৌক্তিক বিষয়গুলোকে সম্পৃক্ত করা হয়েছে। কিন্তু এই ব্যাংকগুলো আজকে যে ব্যাসেল 2 পরিপালন করলো, ব্যাসেল 3-তে যাচ্ছে, সেটা কিভাবে? এই পুঁজিবাজার থেকে? তাহলে পুঁজিবাজার থেকে আপনি ফান্ড রেজ করছেন, পুঁজিবাজার থেকে আপনি পেইড আপ বাড়াচ্ছেন, পুঁজিবাজার থেকে আপনি ব্যাংকগুলোর সক্ষমতা বাড়াচ্ছেন, স্বচ্ছতা বাড়াচ্ছেন, বিশ্বমানে নিয়ে যাচ্ছেন, আবার পুঁজিবাজারে ব্যাংকগুলো যাতে না যেতে পারে সেই জন্য আটকে রাখছেন। বিষয়টা আসলে কিভাবে দেখছেন? দেখেন হাসিব, আপনার যদি মনে থাকে এখানে স্যার আছেন, আজকের থেকে 10-15 বছর আগে একটা ব্যাংকগুলো এসছিল 20 কোটি টাকা, 12 ইভেন কি ন্যাশনাল ব্যাংকের সম্ভবত 12 কোটি টাকা পেইড আপে আসছে এবং 20 কোটি টাকা 25 কোটি টাকা পেইড আপে আসছে। ওই ব্যাংক আজকে 1000 কোটি টাকা পেইড আপ, 1600 কোটি টাকা আছে। 1600 কোটি টাকা পেইড আপ। তো এই টাকাগুলো তো পুঁজিবাজার থেকে কালেকশন হয়েছে। পুঁজিবাজার তো একটা মাদার হিসাবে মানি সাপ্লাই দেওয়া, এবং এখানে যারা বিনিয়োগকারী তারা সেই সব ব্যাংকের শেয়ার কিনেছে, রাইট নিয়েছে, বোনাস নিয়েছে, নিয়ে টাকা ব্যাংকে দিয়েছে। আজকে ব্যাংকগুলো বড় হয়েছে। আপনার 200 কোটি টাকা লোন দিতে পারতো না তখন একটা ব্যাংকে, সিন্ডিকেট লোন লোন দিত। আজকে 500 কোটি টাকা লোন দিয়ে দিচ্ছে একটা ব্যাংক। এবং দেশের ইকোনমি, এই ব্যাংকগুলো কিন্তু একটা ইকোনমির একটা বিরাট ফ্যাক্টর, কিন্তু আমাদের ইকোনমি অনেক বড় হয়েছে, অনেক আজকে রিজার্ভ হয়েছে, সব কিছু ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোর কন্ট্রিবিউশন আছে। হোয়ারাজ ব্যাংকগুলো বড় হয়েছে ক্যাপিটাল মার্কেট থেকে। তো আমি বলবো মানে তাহলে কি এই যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন তারা কি তাদের গভীরে কিন্তু এটা ঢুকছেন রিয়েলাইজ না? করা উচিত। গভীরে ঢুকছেন না, তারা এই বিষয়গুলো জানার চেষ্টা করছেন না, বোঝার চেষ্টা করছেন না, কিংবা যাদের কাছে যে মেসেজগুলো পৌঁছায় যারা, তারা এগুলো বাদ দিয়ে যাচ্ছেন। এখন এগুলো পলিসি, কারণ গভর্নমেন্ট মানে কি, ধরেন রেগুলেটর বাংলাদেশ ব্যাংক, তাদের সিদ্ধান্তের উপরে হয়। অনেকগুলো রেগুলেটর আছে, এনার্জি রেগুলেটরি কমিশন, তারপরে আপনার ফোনগুলোর জন্য আলাদা রেগুলেটরি কমিশন, এইসব গুলো তো আপনার একটা কন্ট্রোল করে। তাদের অনেক পলিসির উপরে ক্যাপিটাল মার্কেটে কিন্তু ইম্প্যাক্ট হয়। জি আসিফ, স্যার, যদি উনি যেটা বললেন ওটার সঙ্গে একটু আমি অ্যাড করে নেই। উনি যেটা বললেন সেটা হলো যে আগে একটা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল মাত্র 20 কোটি টাকা, এখন 8 কোটি টাকা নাকি লিস্টেড হয়েছে ছিল, পুঁজিবাজারে। এখন হয়ে গেছে 1600 কোটি পর্যন্ত আছে। আর তারা ক্যাপিটাল মার্কেট থেকে এই টাকা সংগ্রহ করেছে। কিন্তু এখন আবার তাদেরকে যদি আমরা বিনিয়োগে বাধা দেই, এই পুঁজিবাজারে বিনিয়োগ করতে যদি বাধা সৃষ্টি করি, তাহলে তো ক্যাপিটাল মার্কেটের যে একটা মানে স্বাভাবিক অবস্থা আসা বা এটা আরো বড় করা এটা সম্ভব হবে না। এই জন্য ব্যাংকগুলিকে এখানে টাকা বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। স্যার, আজকে যদি বাজারের দিকে আমরা তাকাই, যে গতকালকে যে এই কেন্দ্রীয় ব্যাংক এর কারণে পুঁজিবাজারে যে একটা ইতিবাচক মনোভাব ছিল, একটি ইতিবাচক আচরণ আমরা দেখেছি, সেটি কিন্তু আজকে ততটা দেখছি না। আজকে সকালে আমরা প্রোগ্রাম যখন শুরু করি তখনও এই কিছুটা নেগেটিভ ছিল, আবার পজিটিভ হওয়ার চেষ্টা করছিল। তো এই আসলে আস্থা কিন্তু বিনিয়োগকারীরা আশা করছে বাজার ভালো হবে, আশা করছে বাজার এই কারণে ভালো হবে, এই কারণে, কিন্তু আসলে কোনো কারণই টিকছে না। না, এটা বিষয়টা হলো কি, আস্থাটা তো আমরা দীর্ঘদিন ধরেই আমাদের আস্থা নষ্ট হয়ে আছে, কি তাই না? এটাকে ফিরে পেতে তো সময় লাগবে। শুধু ওই একটি ঘটনার ইফেক্ট তো আমি আজকেই পেয়ে যাব না। এটা ইফেক্ট পেতে হলে আমাকে ওয়েট করতে হবে, এবং যারা এখানে আসছেন বা আসবেন তাদের মনোভাবটাও দেখতে হবে। যদি তাদের মনোভাবটা আগের মতোই থাকে তাহলে কিন্তু কোনো ইফেক্ট আসবে না। আর তাদের মনোভাবটা যদি একটু পরিবর্তন ঘটে এবং তারা যদি পুঁজিবাজার বান্ধব হয়, তখন কিন্তু ইফেক্টটা আমরা দেখব। সুতরাং এটার যে কোনো একটি ঘটনার ইফেক্ট কিন্তু ইমিডিয়েটলি দেখা সম্ভব না। জি মিজান ভাই, আমরা যদি বাজারের দিকে তাকাই, সাম্প্রতিক সময়ে কিছু শেয়ারের দাম বাড়ছে, যেটি যৌক্তিক কারণ, লেনদেন কম হচ্ছে, যারা বাজারে সক্রিয় তারাই কিছু শেয়ার হয়তো বেশি করছে, আবার সেল করছে, যে কারণে কিছু শেয়ারের দাম বাড়ছে। আমরা গত কয়েকদিনে দেখেছি ফার্মাসিউটিক্যালস খাতের কিছু শেয়ারের প্রাইস আপ, লেনদেন ভালো হচ্ছে। আবার কয়েকদিন ধরে দেখছি সিমেন্ট সেক্টরে কিছু হচ্ছে। আবার আজকে দেখলাম পাওয়ার সেক্টরে কিছু শেয়ারের ভলিউম বেড়েছে,
বেড়েছে কিন্তু আবার প্রাইস ফল করেছে, মানে এই বিষয়গুলো যারা বাজারে সম্পৃক্ত আছেন তারা কি তাহলে চেষ্টা করছেন এর মধ্যেও টিকে থাকার, বা না, ইনস্টিটিউশনগুলো এটা চেষ্টা হলো কি করছেন? হাসিব, এখানে তো আমরা আগেই বলছি যে আপনার লিকুইডিটির ক্রাইসিস আছে, টাকা কিন্তু নাই। একটা একটা মানে ইনভেস্টর, একটা বিনিয়োগকারী, তার পোর্টফোলিওতে হয়তো 10টা 8টা শেয়ার আছে। এখন যখন একটা বা দুইটা শেয়ার একটু মুভমেন্ট করে, তখন ওই বিনিয়োগকারী তার অন্য শেয়ারগুলি বিক্রি করে, 6টা শেয়ার 5টা শেয়ার বিক্রি করে একটা শেয়ার যে কিনে। তো এখন নতুন টাকা তো আসছে না, নতুন বিনিয়োগকারী আসছে না। এখানে আস্থা, স্যার যেটা বলেন, এখানে তো অনেক দিনের আস্থাটা নষ্ট হয়েছে, ওঠার চেষ্টা হচ্ছে, কিন্তু এখানে একটা সাপোর্ট লাগবে। আমি সাপোর্ট বলছি একটা শেয়ার পারচেজ করতে হবে বড় হাতে, টাকার ফ্লো হতে হবে, তাহলে অটোমেটিক্যালি আস্থা চলে আসবে, এবং ওইটা পলিসি মেকারদের মাধ্যমে হবে। আপনার বিনিয়োগকারী যারা ছিল তারা তো নিঃস্ব হয়ে যাচ্ছে, আপনার দিন দিন কমতেছে শেয়ারের দাম, নতুন বিনিয়োগকারী নাই, ব্রোকার হাউসগুলোতে কোনো বিনিয়োগকারী নাই। ব্রোকাররা হয়তো নিজেরাই কিছু সেল বাই করে, কিংবা তাদের বন্ধু বান্ধবরা সেল বাই করতেছে। এই বিষয়গুলো সেখানে এটা চলতে পারে না। আপনারা যারা বিভিন্ন মিডিয়ায় কথা বলেন তারাই এই বিষয়গুলো দেখছি তুলে ধরছেন, কিন্তু যাদের দায়িত্ব এই বিষয়গুলো তুলে ধরার নীতি নির্ধারণী পর্যায়ে সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো যে এই সমস্যাগুলো আছে এগুলো আপনারা সলভ করেন, কিন্তু সেগুলো তো আমরা দেখছি না। বিসিসি থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই দুই স্টক এক্সচেঞ্জের ভূমিকা কি এখানে? ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের যে ভূমিকা থাকার কথা সেটি আমরা দেখছি না। আমি এই প্রশ্নটার উত্তর হয়তো আপনি এড়িয়ে যাবেন, আমি স্যারের কাছ থেকে এই উত্তরটা চাচ্ছি, কারণ আপনার সম্পৃক্ততা সরাসরি স্টক এক্সচেঞ্জে আছে, এই যে কারণে হয়তো আপনি উত্তরটা দর্শক স্টক এক্সচেঞ্জের একটা লিমিটেশন আছে, তা এটা একটা প্ল্যাটফর্ম, এখানে ক্লায়েন্টরা আসবে, তাদের শেয়ার বিক্রি করবে, তারা কিনবে, তাদের শেয়ারটা হ্যাঁ। স্টক এক্সচেঞ্জ কিন্তু মার্কেটকে বাড়ায় দিতে পারবে না, এটা একটা প্ল্যাটফর্ম। পলিসি মেকাররা, গভর্নমেন্ট, তারা মার্কেটের দিকে প্রফিটেবল নজর দিতে অর্গানাইজেশন হবে। এখন ডিএসসি সিএসসি, তার প্রফিট কিভাবে হয় সেটা দেখবে, এটাই স্বাভাবিক, এবং প্রফিট হলে তার লেনদেন বাড়াতে হবে, লেনদেন নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। এই বিষয়গুলো তো আমরা দেখছি না। স্যার একদম 30 সেকেন্ডে যদি বলেন। আমি যে জিনিসটা বলছি, আসলে এইখানে আমরা দীর্ঘদিন ধরে এই যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং দুইটা স্টক এক্সচেঞ্জ, তারপরে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন যেটা আছে, এদের ভিতরে এখনো প্রচুর সমন্বয়ের অভাব আছে। অর্থাৎ এদের কথা ওরা শুনছে না, বা এরা আবার ওদেরকে বলতে চাচ্ছে। মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি বেশ সক্রিয় হয়েছে, কিন্তু তারা হয়তো এসিসি কে বলছে, আবার তারা এসিসি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই যে একটা সমন্বিত যে একটি কোঅর্ডিনেশন এখানে এখনো অভাব রয়ে গেছে, এবং সেটার মূল কারণ কিন্তু ওইটাই, আমি আগে যেটা বলেছি, বাংলাদেশ ব্যাংকে পজিটিভ হতে হবে। আমরা এটা দেখেছি যে এসিসিও অনেক সময় বাংলাদেশ ব্যাংকে অনেক বিষয় এগ্রি করাতে পারেনি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। মিজান ভাই, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা মূল্যবান সময় দিয়েছেন, দর্শকদের অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে বাজারে এখনও শেষ হয়ে যায়নি, আপনারা আশা রাখেন। দর্শক, আশা রাখছি আগামী সপ্তাহে আবার দেখা হবে, এবং ওই সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে পুঁজিবাজার ইতিবাচক হবে এবং লেনদেন বাড়বে। আপনারা যে শেয়ারগুলো ধরে আছেন, আপনাদের হাতে যে শেয়ারগুলো আছে সেগুলোর দাম বাড়বে, এই আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।